নমস্কার। কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজ বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে যে লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে কথাশিল্প নিয়মিতভাবে আমাদের অগ্রজ, প্রয়াত, প্রখ্যাত লেখক, শিল্পী, সাহিত্যিকদের জন্মদিন এবং প্রয়াণ দিবসে তাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আসলে এটা আমরা আমাদের একটা দায়বদ্ধতা মনে করি। দায়বদ্ধতা এই কারণেই যে মানুষগুলোর জন্যে বাংলা ভাষা, সাহিত্য আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, আমরা সেই শিকড়ে পৌঁছতে চাই। শুধু তাই নয়, সেই মানুষগুলোর কথা আজকের প্রজন্মের কাছে মনে করিয়ে দিতে চাই। সে কারণেই আমাদের আজকের এই আয়োজন। আসলে বিদ্যাসাগর হচ্ছেন ঊনবিংশ শতাব্দীর এক প্রচণ্ড বিস্ময়। তিনি শুধু যে বিধবা বিবাহের প্রবর্তন করেছিলেন এমন নয়, তিনি বাল্যবিবাহ রোধ করেছেন এমনটাই শুধু নয়, নারী শিক্ষা আন্দোলনের তিনি একজন পুরোধা পুরুষ। বাংলা ভাষা সাহিত্যের বিকাশে তার ভূমিকা অপরিসীম। তিনি শুধুমাত্র যে একজন সংস্কৃত সাহিত্যের পণ্ডিত ছিলেন এ কথা বললে তার কৃতিত্বকে অনেকটাই ছোট করে দেওয়া হয়। ইংরেজি ভাষাতেও তার ব্যুৎপত্তি ছিল অপরিসীম। আমরা যাকে সর্বজন শ্রদ্ধেয় সেই রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিদ্যাসাগর সম্পর্কে লিখছেন, আমাদের এই মানুষের সমাজে দেবতার চেয়েও অনেক বেশি দুর্লভ মানুষ হলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ গদ্যশিল্পী। তিনি বাংলা ভাষাকে, বাংলা গদ্যকে সৌন্দর্যময় এবং পরিপূর্ণতা দান করেছেন। একদম সঠিক অর্থেই রবীন্দ্রনাথ কথা বলেছেন। রামমোহন রায়কে বাংলা গদ্যের জনক বলা হয়, কিন্তু সেই গদ্যকে সুন্দর করেছেন, সাবলীল করেছেন, সৌন্দর্যময়তা দিয়েছেন বিদ্যাসাগর। আমরা আজকে এই বিদ্যাসাগর সম্পর্কিত এই অনুষ্ঠানে 5 জন বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা তাদের কথা জানেন, শুনেছেন, তবু আজকের অনুষ্ঠানের শুরুতেই তাদের কথা বলে দিই। অধ্যাপক ডক্টর দেবনারায়ণ মোদক, বিশিষ্ট শিক্ষক অমল মণ্ডল, আবৃত্তি শিল্পী নাট্যকর্মী সীমা সরকার, আবৃত্তি শিল্পী অমৃতা ঘোষাল গঙ্গোপাধ্যায় এবং বিশিষ্ট কবি এবং সঞ্চালক অমিত চক্রবর্তী। তারা আজকে বিদ্যাসাগর সম্পর্কে, বিদ্যাসাগরের জন্মদিনে তাঁদের কথা বলবেন। আসলে বিদ্যাসাগর মেয়েদের কাছে বিশেষ করে ঈশ্বরের মতো। আজকে যে মেয়েরা লেখাপড়া করছে তার মূলে কিন্তু এই মানুষটা। কারণ একটা সময় ছিল যখন মেয়েদের লেখাপড়া করবার কোনো অধিকারই ছিল না। মেয়েদের লেখাপড়া করাটাকে সমাজে পাপ কাজ বলে গণ্য করা হতো। সেই সময়কার সমাজপতিরা কিছুতেই মানতেন না যে সমাজে মেয়েরা লেখাপড়া করবে। তারা সংসার ধর্ম পালন করবে, ছেলে মেয়ের মা হবে, স্বামীর সেবা যত্ন করবে, ভালো মন্দ রান্না করে পরিবারকে খাওয়াবে। এটাই ছিল সেই সময়কার সমাজপতিদের বিধান। এমনকি মেয়েরা লেখাপড়া করতে চাইলে তাদের অকাল বৈধব্য যোগ হবে, এটা প্রচার করে তারা মেয়েদের সেই সুপ্ত আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখার, চাপিয়ে রাখার চেষ্টা করত। কোন মেয়ে চায় বলুন অকালে তার স্বামীকে হারাবে? সেই ভয়ে ভীত মেয়েরা ইচ্ছা থাকলেও সেই সময় লেখাপড়া করবার সাহস বা চিন্তা করতো না। কিন্তু সেই কত বছর আগে বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কাররা বুঝেছিলেন মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আজকে সর্বশিক্ষা মিশনের যে স্লোগান, সেইটা সেই কবে প্রায় 170 বছর আগে বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার অনুভব করেছিলেন।
তাই সমাজের সমাজপতিদের সমস্ত বাধাকে উপেক্ষা করে তারা সেই সময়ে মেয়েদের লেখাপড়া করবার ব্যবস্থা করেছিলেন। আজকের অনুষ্ঠানের শুরুতে সেরকমই একজন নারীকে দিয়ে আমরা শুরু করব, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ, একটু গুটিয়ে থাকা মানুষ। আমার আমন্ত্রণে তিনি আজকে একটি কবিতা বলতে রাজি হয়েছেন, এটা আমার কাছে পরম পাওয়া। বাচিক শিল্পচর্চার মুক্ত দিগন্ত এই নামে বহরমপুর একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানটি চালান সীমা সরকার এবং অভিজিৎ সরকার। আমার প্রাণের মানুষ, শ্রদ্ধার মানুষ সীমাদি একটি কবিতা আজকে শোনাবেন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে। তার কবিতা পাঠের মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হোক। সীমা সরকার। নমস্কার। কথাশিল্পর প্রীতমকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে আজ এই সুযোগটা করে দেবার জন্য। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে আজ একটি কবিতা পড়ে শোনাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অদিতি বসু রায়। ক্লান্তিতে এখন আর তাঁর প্রদীপ জ্বালাতেও ইচ্ছে করে না। আজীবন তিনি অগ্নি উৎপাদনের চেষ্টা করে গেছেন। যুদ্ধক্ষেত্রে তিনি বরাবর একক এবং অনিবার্য। শিরস্ত্রাণে ছিল সাহস আর তেজ। ঋজুশাল বৃক্ষের মতো তিনি ছাতা ধরেছিলেন বিবর্ণ বাংলাদেশের মাথায়। দেশও অকৃতজ্ঞ বটে, তাকে নিশানা করেছে বারবার। পাঁজর ভেঙে যাওয়ার পরও তিনি বিদ্যুৎ মশি তুলেছেন কলমে। এখন বড় বিষণ্ণ তাঁর ঘর। একলা বসে জননী স্পর্শের জন্য পিপাসা হয় খুব। পিতার বকুনি চোখে জল নিয়ে আসে। বীর সিংহের মাঠ তাকে ডাকে। আরো কত বাউল, ভাটিয়ালি। আজও শরতে কলেজ পাড়া তাঁর খড়মের শব্দে সচকিত হয়ে ওঠে। সংস্কৃত কলেজের সামনে প্রতি 26শে সেপ্টেম্বর অপেক্ষায় থাকেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুনলেন সীমা সরকারের আবৃত্তি, বিদ্যাসাগরকে নিবেদিত কবিতা। রামচন্দ্র পালের, আমার খুব প্রিয় মানুষ রামচন্দ্র পাল, কবি এবং আবৃত্তি শিল্পী। তার একটি কবিতার, বিদ্যাসাগরের 200 বছর উপলক্ষে আমার একটি বই প্রকাশিত হয়েছিল, একটি প্রবন্ধের সংকলন, 200 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বইয়ের জন্য রামদা একটি কবিতা লিখে দিয়েছিলেন। সেই কবিতার কয়েকটি লাইন আমি আপনাদের শোনাই। বীর সিংহের বীর শিশু বিদ্যাসাগর নাম, তোমার পুণ্য জন্মদিনে তোমাকে প্রণাম করি, তোমাকে প্রণাম। বাংলা মায়ের হাতে দিলে বর্ণ পরিচয়, বাংলা লিখে এক বাঙালি বিশ্ব করল জয়, সারা বিশ্ব করল জয়। বিদ্যাসাগর 200 বছর বয়স হলো যার, বাংলা মায়ের সেই সে ছেলে, জানাই নমস্কার, তোমায় জানাই নমস্কার। আজকের এই জন্মদিনে সেই মহামানবের প্রতি আমার প্রণাম, শ্রদ্ধা। আজকে
আমন্ত্রিত শিল্পীরা তারা বিদ্যাসাগর সম্পর্কে বলবেন, বিদ্যাসাগরকে নিবেদিত কবিতার আবৃত্তি করবেন। আসলে একটা সময় ছিল যখন লেখাপড়া করার কথা ভাবাই যেত না। তখন লেখাপড়া করার জন্যে ভালো বাংলা প্রাইমারও ছিল না। 1800 খ্রিস্টাব্দে তৈরি হলো ফোর্ট উইলিয়াম কলেজ। সেখানে কেরি সাহেবের নেতৃত্বে বাংলা গদ্য লেখা শুরু হলো। তার বেশিরভাগটাই ছিল সংস্কৃত, ইংরেজি এবং ফরাসি থেকে অনুবাদ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছাড়া কারো রচনাতেই সেরকম প্রায় সাহিত্যগুণ ছিল না। এরপর রাজা রামমোহন রায় বাংলা গদ্যের নবযুগের সূচনা করলেন, যে কারণে বাংলা গদ্যের জনক হিসাবে রাজা রামমোহন রায়কেই চিহ্নিত করা হয়। এবং পরবর্তীকালে দেখা গেল যে বিদ্যাসাগর এবং তার সহপাঠী মদনমোহন তর্কালঙ্কার মেয়েদের লেখাপড়া করবার জন্যে একটি স্কুল প্রতিষ্ঠা করবার চেষ্টা করলেন। সেই সময়ে পরাধীন ভারতবর্ষ, ইংরেজ শাসনকাল। তখন এদেশে শিক্ষা ব্যবস্থার প্রধান হয়ে এলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জন ড্রিঙ্কওয়াটার বেথুন। তিনি এদেশে এসে দেখলেন কি আশ্চর্য, এদেশের মেয়েরা লেখাপড়া করে না, এক গলা ঘোমটা গিয়ে অন্য মানুষের সঙ্গে কথা বলে দূর থেকে। তিনি ভাবলেন এই দেশটাকে উন্নত করতে গেলে এই দেশের মেয়েদের লেখাপড়া করানো দরকার। সঙ্গে পেলেন মদনমোহন তর্কালঙ্কার, বিদ্যাসাগর, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের মতো বেশ কিছু মানুষকে। 1849 সালের 7ই মে সুফিয়া স্ট্রিটে ক্যালকাটা ফিমেল স্কুল নামে একটি মেয়েদের স্কুলের সূচনা করলেন বেথুন। পরবর্তীকালে যিনি বেথুন সাহেব নামে আমাদের কাছে পরিচিত। এবার একটা স্কুল বাড়ি তো তৈরি হলো, কিন্তু স্কুল বাড়ি তৈরি হলে তো আর মেয়েদের লেখাপড়া করানো যাবে না। সেই সময়ে সমাজপতিদের অনুশাসনকে উপেক্ষা করে বাড়ির মেয়েদের সেই স্কুলে পড়তে পাঠাবে এমন বুকের পাটা খুব কম মানুষেরই ছিল। ফলে মদনমোহন তর্কালঙ্কার তার 2 মেয়ে ভুবনমালা, কুন্দমালাকে নিয়ে এলেন সেই স্কুলে পড়াবার জন্যে। এইরকম দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় আরও বেশ কয়েকজনের উৎসাহে, উদ্যোগে মানুষকে কনভিন্স করে তাদের মেয়েদের স্কুলে পাঠাতে লাগলেন। শুরু হলো মেয়েদের জন্য প্রথম সরকারি স্কুল। সেই সময় বেশ কিছু স্কুল ছিল, তার বেশিরভাগটাই ছিল মিশনারি দ্বারা পরিচালিত। তাতে পড়াশোনা করানোর চাইতে ধর্মান্তরকরণই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তো আমরা এরকম বিদ্যাসাগর নিয়ে নানা কথা শুনব। এবারে আমার অনুজ প্রতিম বন্ধু, বিশিষ্ট সঞ্চালক এবং আমার খুব প্রিয় কবি অমিত চক্রবর্তী বিদ্যাসাগরকে নিবেদিত একটি কবিতা পড়বেন এবং তার দৃষ্টিতে বিদ্যাসাগর সেই নিয়ে 2-4 কথা বলবেন। আমার খুব প্রিয় মানুষ কবি অমিত চক্রবর্তী, তার কথা শুনবো এখন। নমস্কার। কথা শিল্পের কর্ণধার প্রিয় অগ্রজ শহীদ প্রীতম ভট্টাচার্যের আমন্ত্রণে কথা শিল্পের এই যে আয়োজন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মতিথি পালন, তার অঙ্গ হিসেবে আমি আমার স্বরচিত একটি কবিতা পাঠ করব। তার আগে 2-1টি কথা বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার সেই মনীষী যিনি না থাকলে বাংলা ভাষা, বাংলা সাহিত্য কোথায় যে দাঁড়িয়ে থাকতো তার কোনো আন্দাজ আজকে আমরা করতে পারি না। শুধুমাত্র বাংলা ভাষা কেন, বাঙালি সমাজও। তিনি একাধারে ছিলেন এক মহান পণ্ডিত, এক দরদি সমাজ সংস্কারক। তিনি একই সঙ্গে বিদ্যাসাগর, একই সঙ্গে দয়ার সাগর। বেঁচে থাকলে আজ তার বয়স হতো 201 বছর। অর্থাৎ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মতিথিতে আমার শ্রদ্ধার্ঘ কবিতা ঈশ্বর কথা। এই কবিতাটি আপনারা শুনলেই বুঝতে পারবেন একটি বিশেষ দিক থেকে লেখা, যেন এটি কোনো একজন মহিলার আত্মকথন। পাঠ করছি ঈশ্বর কথা। আমি দীনময়ী দেবী। চিনতে পারছেন না, তাই না? আপনাদের পক্ষে অবশ্য সেটাই স্বাভাবিক। আমার অমন স্বামীকেই আপনারা রোজ ভুলে থাকেন। তার ভালোবাসা, শ্রম আর স্বপ্নকে অপমান করেন প্রতিদিন। সেখানে আমার নাম মনে রাখার প্রশ্নই ওঠে না। আমি জানি তিনি যে অতগুলো কাজ করে গেলেন, সংসারের আগে ভাবলেন সমাজকে নিয়ে, তার কতটা মূল্য আপনারা বোঝেন? আপনারা শুধু মানুষকে সম্মান জানান সড়ক, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠানের নামকরণ করে আর মূর্তি স্থাপন করে। তারপর সেই মূর্তির যে কি দশা হয় তা আপনারাও জানেন, আমিও। তবে সেখানেই তো শেষ নয়। মূর্তি ভাঙতেও আপনারা ওস্তাদ। অথচ শুধু বর্ণ পরিচয়ের মতো একটি বই লেখার জন্যই যে কোনো জাতি তাকে সব সময় মাথায় তুলে রাখার কথা। শুধু তো তাই নয়, ওই মেধা, ওই পাণ্ডিত্য, গদ্যের সেই আধুনিকীকরণ। রবি ঠাকুর বুঝেছিলেন তার মর্ম। তাই তিনি তাকে বলতে পেরেছিলেন বাংলা গদ্য সাহিত্যের প্রথম শিল্পী। আর তার কাছে চিরকৃতজ্ঞ মহাকবি মাইকেলের কথায় তার মধ্যে ছিল প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মোদ্যম আর বাঙালি মায়ের হৃদয় বৃত্তি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঘরণী দীনময়ী দেবী। পরাধীন দেশের নাগরিক হয়েও একটা জাতিকে তিনি দিলেন সুসংহত বর্ণমালা। অথচ আজ আপনারা নাকি স্বাধীন, দোঁয়াশলা করে চলেছেন বাংলা ভাষাকে। আজ ঘরে ঘরে মেয়েরা শিক্ষিত, কত রকম পেশায় তারা সফল, তাদের অনেকেই শিক্ষিকা। অথচ জেলায় জেলায় অতগুলো বালিকা বিদ্যালয় স্থাপন করে এই আলো তো জ্বেলেছিলেন তিনি। বিধবা বিবাহের আইন পাশ করানোর জন্য লেগেছিলেন নিরন্তর। পুরুষের বহু বিবাহের রীতি রদ করতেও খরচ করেছেন বহু শব্দ, শক্তি, সময় আর শ্রম। হে প্রতিবাদী আধুনিকা নারী, আপনাকে বলছি, আজ এই যে আপনি প্রতিবাদের মশাল জেলে উচ্চকিত হতে পারেন যত্রতত্র, তার সলতে ও শিখা তাঁরই তো তৈরি করা। 1839 খ্রিস্টাব্দের 22 এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষায় অবতীর্ণ হন ঈশ্বরচন্দ্র। আর তারই ফলস্বরূপ সাফল্যের যে শংসাপত্র 16 মে প্রদান করা হয়েছিল, সেখান থেকেই তো তাঁর সঙ্গে যুক্ত হলো বিদ্যাসাগর উপাধি। তিনি তো তাই। বাংলা আর সংস্কৃতে ওই রকম ব্যুৎপত্তি তো দুর্লভ। বাংলায় অনুবাদ করেছেন সংস্কৃত, ইংরেজি, হিন্দি থেকে অবিরাম, শুধুমাত্র তাঁর মাতৃভাষাকে সাবলীল আর সাবালক করতে। কত কি না লিখেছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন স্কুল কলেজ, দাঁড়িয়েছেন মানুষের পাশে, শুধু শব্দ দিয়ে নয়, শুধু অর্থ দিয়ে নয়, তার সর্বস্ব দিয়ে। কিন্তু চিরকাল দৃঢ় ও ঋজু রেখেছেন মেরুদণ্ড। মতবিভেদে হেলায় ছেড়েছেন সরকারি পদ। দীর্ঘদিন সরকারি দায়িত্বে থেকেও তারপরে পাননি সরকারি ভাতা, পরোয়া করেননি তারও। কিন্তু এত করেও তাঁর প্রাপ্য সম্মান কি তিনি পেলেন? আজও কি পান? মৃত্যুর 130 বছর পরেও
অথচ আপনাদেরই জন্য তিনি কি না করেছিলেন। প্রতিটি বাংলা অক্ষর উচ্চারণ করতে, প্রতিবার প্রতিবাদী হওয়ার সময়, কোথাও আপোষ করার মুখোমুখি হলে মাথা নুয়ে আসবে না আপনাদের ওই মহাপ্রাণের জন্য? হে স্বাধীন বঙ্গের পুরুষ ও নারীগণ, যদি তা না হয় তবে মিছিমিছি পালন করতে চেষ্টা করবেন না শুধু 29শে জুলাই আর 26শে সেপ্টেম্বর। এ কথা আমি বলছি, আমি ঈশ্বর দীনময়ী বন্দ্যোপাধ্যায়। তিনি সমস্ত শিক্ষকের শিক্ষক, আমার স্বামী দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যেন আমরা ভুলে না যাই। প্রতি মুহূর্তে আমাদের মর্মে যেন আমরা অনুভব করি যে আমাদের প্রতিটি এগিয়ে চলা, প্রতিটি কথা বলা তাঁর কাছে ঋণী। ভালো থাকবেন সকলে। এতক্ষণ শুনলেন কবি অমিত চক্রবর্তীর কণ্ঠে তার নিজের লেখা কবিতা এবং বিদ্যাসাগর সম্পর্কে তার অনুভব। যে কথা বলছিলাম যে 1849 সালের 7ই মে মেয়েদের জন্য প্রথম সরকারি স্কুল তৈরি হলো, কিন্তু সেই সময় তো মেয়েদের পড়াবার জন্যে ভালো বই ছিল না। কি পড়ানো হবে? মদনমোহন তর্কালঙ্কার সেই 1849 সালে মেয়েদের পড়াবার জন্যে শিশু শিক্ষা নামে একটি প্রাইমার লিখলেন। শুধু তাই নয়, তিনি বললেন আমি বিনা বেতনে এই স্কুলে মেয়েদের পড়াবো। পরের বছর তিনি ওই শিশু শিক্ষার আরও 2টো খণ্ড লিখলেন। তার 6 বছর পর 1855 সালের 13ই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিনে বিদ্যাসাগর লিখলেন বর্ণ পরিচয়, অর্থাৎ সেই দিন প্রকাশ পেল বিদ্যাসাগরের বর্ণ পরিচয়। এক যুগান্তকারী বই, বাংলা প্রাইমারের জগতে এক যুগান্ত সৃষ্টি করলেন বিদ্যাসাগর। মদনমোহন তর্কালঙ্কার কবিতায় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে তার নিজের মতো করে বিদ্যাসাগর গদ্যে লিখলেন। শুধু তাই নয়, বিদ্যাসাগর তার সেই বর্ণ পরিচয় পালকিতে করে বিভিন্ন গ্রামে গ্রামে বিতরণ করে বেড়াতে লাগলেন। মেয়েদেরকে শিক্ষিত করবার জন্যে এই মানুষটা সেই সময়কার সমাজপতিদের রোষানলে পড়েছিলেন। তাকে মারবার জন্যে বিভিন্ন সময়ে চেষ্টা করা হয়েছে। সেই সমাজপতিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তাকে লাঠিয়াল সঙ্গে করে ঘুরতে হতো। দেশ থেকে একজন লাঠিয়ালকে নিয়ে আসতে হয়েছিল যাতে এই সমাজপতিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি সমাজের জন্যে কাজ করে যেতে পারেন। পরে তিনি যখন চাকরি পেলেন এবং এই বিদ্যালয়ে পরিদর্শকের কাজ পেলেন, 1857 থেকে 1858 সালের মধ্যে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই 35টি বালিকা বিদ্যালয়ের জন্য প্রতি মাসে খরচ হতো 845 টাকা। সরকার কিন্তু প্রথমে অনুমোদন দিয়েছিল যে হ্যাঁ তুমি স্কুল করো, সরকার টাকা দেবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সরকার সেখান থেকে পিছিয়ে এলো। তাহলে স্কুল তৈরি হয়েছে, সেখানে শিক্ষিকা নিয়োগ করা হয়েছে, তাদের বেতন, স্কুলের খরচ, এগুলো যখন সরকার দিতে চাইল না, বিদ্যাসাগর তখন নিজ উদ্যোগে এবং নারী শিক্ষা প্রতিষ্ঠান ভান্ডার নামে একটি তহবিল তৈরি করে মেয়েদের লেখাপড়া শেখানোর ব্যবস্থা করতে লাগলেন। তিনি তার জীবনের অর্জিত টাকা বেশিরভাগটাই এইরকম সমাজের কাজে, মানুষের কাজে ব্যয় করেছেন। আমরা এখন শুনব আমার খুব প্রিয় একজন মানুষ, শিক্ষক, লেখক, প্রাবন্ধিক অমল মণ্ডল, তার কাছে বিদ্যাসাগর সম্পর্কে নানা কথা। অমল বিদ্যাসাগর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। বিদ্যাসাগর নিয়ে আমার সম্পাদিত
দ্বিশতবর্ষে বিদ্যাসাগর এই বইতে বিদ্যাসাগরের মৌলিক স্বর এই নিয়ে একটি অসাধারণ লেখা লিখেছে। বিদ্যাসাগর নিয়ে তার নিজের বই রয়েছে। সেই অমলের সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়। অমল আমাদের নদিয়ার মানুষ, নাকাশিপাড়ার বেথুয়া ডহরিতে তার জন্মস্থান, সেখানে সে বড় হয়েছে। আমার মনে আছে বহুকাল আগে অমল আমার কাছে এলো আবৃত্তি শিখতে। আজও আমার আবৃত্তির ডায়েরির একেবারে পিছন পাতায় যে সমস্ত পরিচিত মানুষদের সেই সময় নাম ঠিকানা লিখে রাখতাম, আজও অমলের নাম ঠিকানা ফোন নাম্বার সযত্নে রাখা আছে। সেই সময় তো ল্যান্ডফোন, অনেক কাল আগে। সেই অমল আমার খুব প্রিয় মানুষ। সেই অমল মণ্ডল এখন বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা করবেন। আমি শুরুতেই প্রীতমদাকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে আমি যে আজকের এই আলোচনা সভায়, বিদ্যাসাগর বিষয়ক যে আলোচনা সভা, সেখানে উপস্থিত থেকে বিশেষ করে যার সঙ্গ পেয়েছি সহ আলোচক হিসাবে, আমি তার সহ আলোচক, মূল আলোচক হবেন অধ্যাপক দেবনারায়ণ মোদক। তা তিনি আমার কাছে একটি শ্রদ্ধেয় নাম। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন বেথুয়া ডহরিতে অত্যন্ত সুপরিচিত সমাজ সচেতন একজন মানুষ, সাহিত্যপ্রেমী একজন মানুষ লিখছেন এবং বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে যোগদান করছেন। সেই মানুষটিকে প্রথম আমরা দূর থেকে দেখতাম। আজকে এই প্রীতমদার যে উদ্যোগ, সেই ক্ষেত্রে আমরা খুব খুশি হব এই কথা ভেবে যে আমি এবং আমার এক শ্রদ্ধেয় স্যার অধ্যাপক দেবনারায়ণ বাবু পাশাপাশি আলোচনা বসবো, দুজনে আলোচনা অংশ নেব বিদ্যাসাগর সম্পর্কে। স্যার বেশি বলবেন, বেশি জানেন আমার চাইতে। আমি বিদ্যাসাগর নিয়ে পড়াশোনা করতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো আমার একটু হয়েছে, তাতে বিদ্যাসাগর নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা ইতিমধ্যে প্রচুর হয়েছে। 19 শতকে এমন একজন ব্যক্তিত্ব বিদ্যাসাগর, যাকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা, কথালোচনা, সমালোচনা, সব রকমের জায়গাটায় সামনে রাখা হয়েছে বিদ্যাসাগরকে। তার মতো অন্য কোনো ব্যক্তিত্বকে রামমোহন বাদ দিয়ে আলোচনা এই এত ব্যাপক পর্যায়ে করা হয়নি। কাজেই আমি বিদ্যাসাগরের আজকে যে 200 বছর উত্তীর্ণ হল, এটা গত বছরই 2020তেই শেষ হওয়ার কথা সরকারিভাবে। সেই অর্থে 1 বছর পার করলাম আমরা। যাই হোক, একটু বিশেষ দিক আমি তার সম্পর্কে বলতে চেষ্টা করব। সেই বিশেষ দিক হচ্ছে যে সাহিত্য সমালোচনা, এই জায়গাটা গোটা পৃথিবীতে বিভিন্নভাবে প্রাচীনকাল থেকে ক্রমশ একটা তাত্ত্বিক মাত্রা পেয়েছে। বাংলা ভাষা নিয়ে চর্চা করছেন কলকাতায় বসে একজন সংস্কৃত পণ্ডিত। তিনি এই সাহিত্য সমালোচনার ক্ষেত্রে সেখানেও একটা নতুন ধারার সূচনা তিনি করলেন। এই জায়গাটাকে আমি তার এই সমালোচনা সাহিত্যের যে তার দৃষ্টিভঙ্গি, এটাকে পাঠকবাদী সাহিত্য সমালোচনা, গঠনবাদী সাহিত্য সমালোচনা, এই দৃষ্টিকোণে তার সমালোচনা সাহিত্য অন্তত বিশ্লেষণ করতে পারি বা দেখতে পারি। আমরা অনেকেই তার একটা লেখা যেটা খুব কম পড়ে থাকি, সেটা হলো সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। তার এই যে লেখাটি, রচনাটি, এটা তিনি 1851 সালে লিখেছিলেন। 1853 সালে 10ই ফেব্রুয়ারি কলকাতা মেডিকেল কলেজের যে বেথুন সভা, যেখানে মাসিক আলোচনা সভা হতো, সেই সভার একটিতে বিদ্যাসাগরকে ডাকা হয় সংস্কৃত সাহিত্য, সংস্কৃত ভাষা বিষয়ে
আলোচনা করার জন্য। সেই উদ্দেশ্যে তিনি এটা লিখেছিলেন, তবে তিনি এটা নিজে পাঠ করেননি। প্রসন্ন কুমার, অধ্যাপক প্রসন্ন কুমার সর্বাধিকারী তিনি বিদ্যাসাগর হয়ে এটি ওই সভাতে পাঠ করেছিলেন, তার লিখিত প্রস্তাবটি পাঠ করেছিলেন। বিদ্যাসাগর একটু তোতলা প্রকৃতির ছিলেন, যার জন্য তিনি এটা করেননি, এবং তিনি সভা সমিতি খুব কম যেতেন, এই কারণে বক্তব্য খুব কম রাখতেন। তো এই যে প্রস্তাবটা, এই যে প্রবন্ধটার মধ্যে আমি পড়ে দেখেছি তিনি যে সংস্কৃত সাহিত্যে উল্লেখযোগ্য কয়েকজন কবির কাব্য, দৃশ্য কাব্য, উপাখ্যান ইত্যাদি, আখ্যায়িকা যেটাকে বলে, সেইগুলোকে তিনি বিশ্লেষণ করে এমন ভাবে লিখলেন যা কল্পনাতীত। এই জায়গাটায় দাঁড়িয়ে নতুন একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আজকের এই আধুনিক যুগে পৃথিবীর অন্যতম গঠনবাদী ভাষাতাত্ত্বিক বা চিহ্নতাত্ত্বিক এবং সাহিত্য সমালোচক তিনি হলেন রোলা বার্থ। এই রোলা বার্থ তিনি তার পাঠকবাদী যে সমালোচনা বা সাহিত্য সমালোচনার ক্ষেত্রে পাঠকবাদী দৃষ্টিভঙ্গি আনলেন, এবং সেই দৃষ্টিভঙ্গিটাকে তিনি একটা তাত্ত্বিক রূপ দিলেন। সেই তাত্ত্বিক রূপটা হচ্ছে দ্য ডেথ অব দ্য অথর। 1968 সালে এটা তিনি লিখলেন, এবং রোলা বার্থ এই লেখাটাতে তিনি লেখকের মৃত্যু ঘোষণা করে দিলেন, দ্য ডেথ অব দ্য অথর। একটা জিনিস লিখলো, সেটাকে বলে টেক্সট, পাঠককৃতি, এরপরে লেখকের কোনো দায়িত্ব নেই, লেখকের মৃত্যু। এরপরে ওই পাঠককৃতি নিয়ে আলোচনা, অর্থ উদ্ধার করা ইত্যাদি পড়বেন, বুঝবেন, উপলব্ধি করবেন, বলবেন একমাত্র পাঠক। এটাকে বলে পাঠকবাদী দৃষ্টিভঙ্গি টেক্সটে। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু প্রথম বাংলা সাহিত্যে, সংস্কৃত সাহিত্য এবং ভাষা পর্যালোচনা করে পূর্বোক্ত যে প্রবন্ধকে আমি বললাম, এই ক্ষেত্রে প্রথম সূত্রপাত করেছিলেন বিদ্যাসাগর। আমি এই মুহূর্তে তুলনা করছি এই কারণে, না হলে বুঝতে পারবো না ঠিক যে I.A. রিচার্ডস তিনি সাহিত্য সমালোচনা করতে গিয়ে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভটা আনলেন, মনস্তাত্ত্বিক যে দৃষ্টিকোণ, তার জনকই তিনি রিচার্ডস। সেখানে পাঠক এবং লেখকের যে দৃষ্টিভঙ্গি সম্পর্ক, ওই দৃষ্টিভঙ্গির মধ্যে এই সম্পর্কটা রাখলেন। সেখানে রিচার্ডস পাঠককে মূল্যবোধের উদ্বোধক, আবিষ্কারক বললেন, এবং এই যে মূল্যবোধের আবিষ্কারক, এই দৃষ্টিকোণটাও আমরা পাব বিদ্যাসাগরের সংস্কৃত সাহিত্য এবং ভাষা বিষয়ক যে প্রস্তাব, তার মধ্যে দিয়ে একদম স্পষ্টতই আমি বলতে পারি যে বিদ্যাসাগর একটা মাত্র বাক্য বলবো, যে বাক্যটা মধ্যে যে সারবত্তার যে এসেন্সটা রয়েছে, সেটা কিন্তু রোলা বার্থের তাত্ত্বিক রূপের মধ্যে আছে। সেটা হচ্ছে, যেটা ওই প্রবন্ধটাতে রয়েছে, সেটা হলো কুসংস্কার বিবর্জিত ও সহৃদয় পদবীতে অধিরূঢ় হইয়া অভিনিবেশ পূর্বক পাঠ। এই যে সূত্রটা বললাম, তিনটে জিনিস এখানে আছে। কুসংস্কার বিবর্জিত, মানে কুসংস্কার পাঠককে বিবর্জিত হতে হবে, অর্থাৎ যুক্তিশীল হতে হবে। আরেকটা দিক তিনি বললেন, সহৃদয় হতে হবে, তাকে হতে হবে একদম নিবিষ্ট পাঠক, আর হবে অভিনিবেশ পূর্বক একাগ্রতা। এই যে জায়গাগুলো, তিনটে দিক তিনি দেখালেন। যারা রোলা বার্থ পড়বেন, যারা বিদ্যাসাগরের এই সূত্রটাকে পড়বেন, পাঠকের ক্ষেত্রে বিশেষ করে, দেখবেন অপূর্ব মিল রয়েছে। এবং স্পষ্ট করে যার তরফ থেকে আমি বলেছি যে রিচার্ডসনের রোলা বার্থের 118 বছর আগে বিদ্যাসাগর এই কথাগুলো বলেছেন,
এবং রিচার্ডস যে কথাগুলো বলেছেন সাহিত্য সমালোচনার ক্ষেত্রে তার ৭১ বছর আগে বিদ্যাসাগর দেখিয়ে দিয়ে গেছেন। এটা খুব গভীরভাবে বিশ্লেষণ করার বিষয়। আমি এই বিষয়গুলো নিয়ে লিখেছি, যারা কবিতীর্থের গতবারের কবিতীর্থের বিদ্যাসাগর সংখ্যা, সেখানে আমার এই লেখাটা আছে। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে যে মৌলিক সাহিত্য, এখানে খুব অল্প কথা বলারই কথা, এই মৌলিক সাহিত্য বা মৌলিক স্বর তার যে লেখার মধ্যে রয়েছে সেইটা নিয়ে এই প্রীতমদার সম্পাদনায় যে ২০শতবর্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহিত্যম থেকে বেরিয়েছে, সেখানেও আমার এই বিদ্যাসাগরের সাহিত্যের যে মৌলিক স্বর, যদি কোনো আগ্রহী পাঠক জানতে চান তাহলেও কিন্তু প্রীতমদার সম্পাদিত ওই বইটা থেকেও জানা যাবে। আমি আজকের এই দিনে শুধু এইটুকুনি দিই অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্যে বললাম। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আপনারা অমলের যুক্তিনিষ্ঠ আলোচনা শুনলেন বিদ্যাসাগর সম্পর্কে, তার মূল্যায়ন। যে কথা বলছিলাম যে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বাংলা প্রাইমারির জগতে একটি অসামান্য অবদান। বিদ্যাসাগর তার জীবিতকালে বর্ণ পরিচয়ের প্রায় ১৫২টি সংস্করণ হয়েছিল এবং ৩৩,৬০,০০০ কপি বিক্রি হয়েছিল। বিদ্যাসাগরই প্রথম যুক্তির নিরিখে বিদ্যা চর্চার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাঙালি জীবনে। ১৯ শতকের আপামর জনসাধারণের জন্যে বর্ণপরিচয়ই ছিল মাইলস্টোন, এবং আজকেও আমরাও আমাদের সন্ততিদের কাছে, সন্তান সন্ততিদের পড়াবার জন্যে বর্ণপরিচয়ই তুলে দিই শুরুতে। বিদ্যাসাগরের ৪২ বছর পরে যোগীন্দ্রনাথ সরকার লিখেছিলেন ১৮৯৭ সালে হাসি খুশি। আরও ৩৩ বছর পরে ১৯৩০-এ রবীন্দ্রনাথ লিখলেন সহজ পাঠ। তাহলে ভাবুন সেই মানুষটা কত বছর আগে আমাদের হাতে এরকম অসামান্য একটি প্রাইমার তুলে দিয়েছিলেন। শুধু বর্ণ পরিচয় লেখাই নয়, মেয়েদের লেখাপড়া করানোই নয়, বিদ্যাসাগরের জীবনের উল্লেখযোগ্য অবদান হচ্ছে বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহের প্রবর্তন। তার জন্যে কি অমানসিক পরিশ্রমী না এই মানুষটা কি করতে হয়েছে। ১৮৫০ সালে তিনি সর্বশুভঙ্করী পত্রিকার প্রথম সংখ্যায় লিখলেন বাল্য বিবাহের দোষ কি নামে একটি অসামান্য প্রবন্ধ। আর এই প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে সমাজে হইচই পড়ে গেল, সমাজের সমাজপতিরা রে রে করে উঠল। কারণ সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটি ৮-৯ বছরের মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হতো প্রায় ৭০ বছরের বৃদ্ধ একজন কুলীন ব্রাহ্মণের সঙ্গে। বিবাহ কি এই কথাটি বোঝবার আগেই সেই মেয়েটি স্বামী মারা যেত, অর্থাৎ তার বৈধব্য যোগ হয়ে যেত। একেবারে শৈশব অবস্থায় যখন তার খেলবার পড়বার বয়স, সেই সময় একটি মেয়ে বিয়ে করে পরের বাড়িতে চলে যাচ্ছে, তাহলে সে পড়বার সুযোগটা, সময়টা পাবে কখন? ফলে সেই সময় মেয়েদের লেখাপড়া করাটার সুযোগ হয়ে ওঠেনি। সমাজের নারী কেন্দ্রিক আরও যে সমস্ত সমস্যা ছিল, যেমন বিধবা বিবাহ চালু করা, বহু বিবাহ রোধ করা এবং স্ত্রী শিক্ষার প্রসার, তাতে বিদ্যাসাগরের ভূমিকা ছিল অপরিসীম। আপনারা জানেন যে বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তনের জন্যে গ্রামে গ্রামে সভা করেছেন, মানুষকে বুঝিয়েছেন, মানুষের স্বাক্ষর সংগ্রহ করে সরকারের কাছে আবেদন নিবেদন করেছেন, এবং একটা সময়ে বিধবা বিবাহ আইন স্বীকৃত হয়েছে। এবং প্রথম আইন স্বীকৃতি পাওয়ার পরে প্রথম যে আইনসম্মত বিধবা বিবাহ শ্রীশচন্দ্রের সঙ্গে কালীমতির, সেটিও দিয়েছিলেন বিদ্যাসাগর। আমরা এরকম নানান কথা শুনব। এখন আর এক নারী, অমৃতা ঘোষাল গঙ্গোপাধ্যায়, আমার খুব প্রিয় একজন আবৃত্তি শিল্পী,
তার কাছ থেকে বিদ্যাসাগরকে নিবেদিত একটি কবিতার আবৃত্তি শুনে নেব। অমৃতা ঘোষাল গঙ্গোপাধ্যায় শোনাবে আবৃত্তি। নমস্কার। কথাশিল্প আয়োজিত বিদ্যাসাগরের জন্মদিনের আজকের এই অনুষ্ঠানে আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তর লেখা একটি কবিতা, বিদ্যাসাগর। হে তেজ দীপ্ত বঙ্গ সন্তান, আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজো করেছি। আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানিয়েছি, হয়তো পেরেওছি। কান্নার সমুদ্র আজ উত্তাল, অজ্ঞানতার অন্ধকার আজও ভয়ঙ্কর, কর্মবিমুখ অট্টালিকা আজও স্রোতস্বিনী। আমরা এই ধোঁয়াশা ঘেরা শূন্যতায় তোমার কথা ভুলে তোমার পুজো করি। তোমার নামে লাইব্রেরি, পদ বা সংগঠন গড়ি, উৎসব করি, আলোর বহরে সাজাই মেলা। অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনই। মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাকে স্মরণ করায়। মায়ের ডাকে সাড়া দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে। তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয় ধনী করেছ। তুমি আমাদের বিভ্রান্ত কবিকে শপথ এনেছ, তার হাত থেকে আদায় করেছ মেঘনাদ বধ। তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছ নিজের চোখের পাতায়। তুমি বাল বিধবার যন্ত্রণাকে পাথর করেছ নিজের বুকে। তুমি লুণ্ঠনকারী ইংরেজের মুখে তুলে দিয়েছ স্পর্ধার চটি জুতো আসমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে। আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি। অক্ষর জ্ঞান সম্পূর্ণ করে আমরা চিনতে শুরু করেছি সেই মহামন্ত্র, যাতে করে আখের গুছানো যায়। আমরা কোনো এক কালে তোমায় নির্বাসিত করেছি কারমাটায়। তোমার হৃদয় জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা মূল্য দিইনি। আজও বিধবা বিবাহ সহজ হয়নি, আজও অশিক্ষার অন্ধকারে অন্ধকারে ভরা। সত্যিকারের বর্ণ পরিচয় যা ছিল তোমার প্রতিদিনের জীবনযাপনে, সেই বর্ণ পরিচয়ে আমরা পরিচিত হইনি, হতে চাইনি। তুমি আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। অমৃতার আবৃত্তি শুনলেন। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ডক্টর দেবনারায়ণ মোদক। যে মানুষটিকে দেখতে দেখতে বড় হয়েছি, যে মানুষটিকে আদর্শ করে আমার মতো অনেকেই বড় হয়েছে, সেই মানুষটি ডক্টর দেবনারায়ণ মোদক। তিনি দীর্ঘদিন বিদ্যাসাগরের নামাঙ্কিত বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। সম্প্রতি ২০ শতবর্ষ পেরিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নামে তার একটি অসামান্য প্রবন্ধের সংকলন প্রকাশিত হয়েছে। এই বিদ্যাসাগরের ২০০ বছরকে কেন্দ্র করে তিনি বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রবন্ধগুলি লিখেছেন, আমার সম্পাদিত ২০ শতবর্ষে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বইতেও তিনি একটি চমৎকার প্রবন্ধ লিখেছেন। আপনারা জানেন যে আমাদের নদিয়ার প্রখ্যাত পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার ছিলেন বিদ্যাসাগরের সহপাঠী এবং বন্ধু। দীর্ঘদিন তাদের মধ্যে সখ্য ছিল। এই মদনমোহন তর্কালঙ্কার এবং বিদ্যাসাগর, তাদের যে সম্পর্কের টানাপোড়েন, শেষ দিকে তাদের মধ্যে যে দ্বন্দ্ব,
এই নিয়ে একটি চমৎকার প্রবন্ধ আমার ওই সম্পাদিত বইটিতে দেবুদা লিখেছেন। এবারে তার যে বইটি প্রকাশিত হয়েছে কবিতিকা প্রকাশন থেকে, বইটি আপনারা পাবেন 21 শতক প্রকাশনে। বইতে তিনি নদিয়ার সঙ্গে বিদ্যাসাগরের কি সম্পর্ক সেটা লিখেছেন, অর্থাৎ বিদ্যাসাগর নদিয়ায় এসেছিলেন সেই সম্পর্কিত তথ্য আছে সেখানে। তেমনি মদনমোহন তর্কালঙ্কার বিদ্যাসাগরের সম্পর্ক নিয়ে প্রবন্ধ লিখেছেন। নারী প্রগতি, শিক্ষা সংস্কার, বিদ্যাসাগরের আধুনিকতা এবং বিদ্যাসাগরের ঈশ্বর চিন্তা, অর্থাৎ ঈশ্বরের ঈশ্বর চিন্তা, এই নিয়ে তিনি একটি ব্যতিক্রমী প্রবন্ধ লিখেছেন। এই মানুষটির কাছ থেকে আমরা বিদ্যাসাগর সম্পর্কে শুনব, জানব, সমৃদ্ধ হব, ঋদ্ধ হব। আর দেবনারায়ণ মোদকের আলোচনার মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। তিনিই আমাদের আজকের শেষ আলোচক। এতক্ষণ যারা আমাদের সঙ্গে রয়েছেন, আজকে এই মহামানবের জন্মদিন অনুষ্ঠান যারা শুনছেন, তাদের সকলের প্রতি কথাশিল্পের তরফ থেকে অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। এখন আমরা শুনব আমার খুব প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, অধ্যাপক ডক্টর দেবনারায়ণ মোদকের কাছে জন্মদিনে বিদ্যাসাগর, তার সম্পর্কিত কিছু কথা। নমস্কার, সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানাই। আজ 26শে সেপ্টেম্বর, জন্মদিনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। কৃতজ্ঞতা জানাই কথাশিল্পের বন্ধুদের, যারা আজকের দিনটি স্মরণ করতে যথাযোগ্য উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা সকলেই কম বেশি জানেন যে বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উদযাপনে সম্প্রতি বিদ্যাসাগর চর্চার একটা নতুন আবহ রচিত হয়েছে। তার রেশ আমাদের মনে ও মননে পূর্ণ মাত্রায় এখনো বিদ্যমান রয়েছে। এবারের বিদ্যাসাগর স্মরণে প্রাণের পরশ তাই বোধ করি মোটেই কম নয়। এখন প্রশ্ন হলো যে বিদ্যাসাগরকে স্মরণ করতে গিয়ে তার চরিত্রের কোন দিকগুলো আমরা বেশি বেশি করে মনে রাখব। সাধারণভাবে তো বিদ্যাসাগর সম্পর্কে বলতে গিয়ে তাকে বিদ্যার সাগর, করুণা সাগর বা দয়ার সাগর হিসেবে মেলে ধরাটাই যেন প্রধান প্রবণতা। কেউ বা তার সমাজ সংস্কারের দিকটাকে বড় করে দেখেন। নারী প্রগতির সংগ্রামে পথিকৃৎ হিসাবে বিদ্যাসাগরের ভূমিকা বেশিরভাগ তুলে ধরা হয়। শিক্ষার সঙ্গে যুক্ত মানুষেরা সামগ্রিকভাবে শিক্ষা সংস্কারক বা শিক্ষা প্রশাসক হিসেবে তাকে দেখানোর চেষ্টা করেন। আরও একটু গভীরে গিয়ে কেউ বা তাকে বর্ণ পরিচয়ের স্রষ্টা হিসাবে দেখাতে ভালোবাসেন। সাহিত্যের মানুষেরা তাকে বাংলা গদ্য সাহিত্যের যথার্থ শিল্পী হিসেবে আমাদের সামনে উপস্থাপিত করেন। সম্প্রতিকালে আবার আয়সাগর ও ব্যয়সাগর হিসেবেও তাকে দেখার প্রবণতা লক্ষণীয় হয়েছে। বিদ্যাসাগরের সুমহান কৃত্যের নানা দিক থেকে তাকে দেখার বিষয়গুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে বোধ করি দরকার হলো সামগ্রিকভাবে মানুষ হিসেবে তাকে আবিষ্কার এবং পুনরাবিষ্কার করা। এ কাজ আমরা কিভাবে করতে পারি? আমার মনে হয় যে রবীন্দ্রনাথ এ বিষয়ে আমাদের পথপ্রদর্শক ছিলেন। তিনি বলেছেন, দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তার অজেয় পৌরুষ, তার অক্ষয় মনুষ্যত্ব। সেই মনুষ্যত্বের জোরেই তিনি হয়ে উঠতে পেরেছিলেন তার নিজের সময়কালের তুলনায় এগিয়ে থাকা এক মানুষ, যিনি হিন্দুত্বের দিকে নহে, সাম্প্রদায়িকতার দিকে নহে, ধর্মীয় সংকীর্ণতায় নহে, কুসংস্কারে নহে, শাস্ত্র বচনের অলঙ্ঘনীয়তায় নহে,
করুণার অশ্রুপূর্ণ অপার মনুষ্যত্বের অভিমুখে আপন জীবনকে প্রবাহিত করে নিয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত এসেই পড়ে আধুনিকতা নিয়ে নানা কথা, প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যার সম্মিলনের কথা, দেশাচার সম্পর্কে তার অবস্থানের কথা, আরও কত কিছু। এসব নিয়ে আলোচনা চলতেই থাকবে। এই মুহূর্তে আমাদের বোধ করি প্রয়োজন কিছুটা আত্মসমীক্ষার। বিদ্যাসাগরের কালকে আমরা তো অনেক আগেই পিছনে ফেলে চলে এসেছি, কিন্তু এখনো কি আমরা তার হাত ধরতে পেরেছি? সময়ের হাত ধরে আমাদের তো সামনের দিকে এগিয়ে চলারই কথা ছিল, কিন্তু আমরা আরো পিছিয়ে পড়ছি না তো? সমাজ সভ্যতার অগ্রগমনের যে পতাকাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊর্ধ্বে তুলে ধরেছিলেন, ধর্ম ঊর্ধ্ব আধুনিকতার যে ভাবনা তিনি আমাদের মনের মধ্যে সঞ্চারিত করতে চেয়েছিলেন, আমাদের জীবনে ও কর্মে তার কতটুকু আমরা প্রয়োগ করতে পারছি তা বোধ করি নতুন করে মূল্যায়নের সময় এসেছে। বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে এসব আলোচনা অনেকটাই পুনর্নবীকৃত হয়েছে। কথাশিল্পের কর্ণধার আমার ভাই প্রীতম ভট্টাচার্য সহ আরও অনেকে এ বিষয়ে খুব মূল্যবান উদ্যোগ নিয়েছেন। সেই প্রক্রিয়ায় আত্মপ্রকাশ করেছে বেশ কয়েকটি গ্রন্থ, অসংখ্য লেখাপত্র। আমার নিজেরও একটি বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশতবর্ষ পেরিয়ে এই প্রক্রিয়ায় সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেখানেও বিস্তৃত পরিসরে আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি। তো সেসব কথা এখন থাক। বিদ্যাসাগরের জন্মদিন উদযাপনে আজ শুধু এটুকুই বলি যে বিদ্যাসাগরের স্মরণ যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে শেষ না হয়। তার কৃত্যের স্মরণে ধারাবাহিকভাবে আমরা যদি উদ্দীপ্ত হতে পারি, আমাদের জীবনাচরণে তার শিক্ষার যদি আমরা প্রয়োগ ঘটাতে পারি, তবেই সার্থক হবে এ ধরনের যে অনুষ্ঠানের আয়োজন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার।